আমরা স্টার্ট করব। কারণ ফিজিক্স পড়ার আগে আমরা কিছু ম্যাথমেটিক্স আমরা ডিসকাস করি আর আমি ম্যাথমেটিক্স কিছু পড়াই। তো যেগুলো ফিজিক্সের মধ্যে লাগবে, যে ম্যাথমেটিক্স গুলো, সেই সব জিনিসপত্রগুলো আমরা আগে পড়ব, তারপর আমরা ফিজিক্স স্টার্ট করব। মোশন ইন ওয়ান ডাইমেনশন, মোশন ইন এ প্লেন, যেটা কাইনেম্যাটিক্স এর মধ্যে আছে এগুলো। তারপর লজ অফ মোশন, তারপর ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার অ্যান্ড সিস্টেম অফ পার্টিকলস, এটা পুরোটা মেকানিক্স এর part। তো মেকানিক্স পড়ার আগে আমাকে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, গ্রাফ থিওরি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এইসব জিনিসপত্র আমাদের লাগবে। ওকে, তো ডিফারেন্সিয়েশন। তো ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েশনটা আমরা কেন করছি, কি কারণের জন্য করছি, ডিফারেন্সিয়েশনটা কোথায় লাগে, ফিজিক্সের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় ব্যবহার হয়, আর ডিফারেন্সিয়েশনটা আমাদের দরকার পড়লো কেন। আমরা আরো অনেক কিছু দিয়েই তো করতে পারতাম, কিন্তু ডিফারেন্সিয়েশনটা আমাদের কেন দরকার, এই সব জিনিসপত্রগুলো আমরা এখানটায় দেখব। আচ্ছা, ধরো এইটা তোমার বাড়ি রয়েছে, এই জায়গাটা তোমার বাড়ি, অ্যান্ড তোমার স্কুল এখানটা। ওকে, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স ধরলাম 2 কিলোমিটার। ওকে, এবার তুমি রোজ স্কুলে যাচ্ছ। এবার স্কুলে যাওয়ার পর স্কুলে যাওয়ার পরে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে আজকে তুমি বাইক, অ্যাজিউম করো তুমি বাইকে করেই যাচ্ছ স্কুলে। তো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করলো স্কুলে যে আজকে বাইকটা কত কিলোমিটারে চালিয়েছ, বা বাইকের স্পিড কত ছিল আজকে। তুমি একটা অ্যান্সার দিলে যে 50 কিলোমিটার পার, 50 কিলোমিটার পার আওয়ার। এই যে 50 কিলোমিটার পার আওয়ার যে তুমি অ্যান্সারটা দিয়েছো, এই স্পিড, বাইকটার স্পিড, এটা কি সবসময় ছিল? একদমই নয়, সবসময় এটা ছিল না। কিছু সময় তোমার এই স্পিডটা কম হয়েছে, কিছু সময় এই স্পিডটা বেশি হয়েছে। হয়তো 60 থাকতে পারে, হয়তো কখনো 20 থাকতে পারে। তুমি যখন সিগন্যালে দাঁড়িয়েছিলে তখন এটা 0 হয়ে গেছে। কিছু সময় এইটা তোমার 10 কিলোমিটার পার আওয়ার এরকম হয়েছে। তো তুমি একটা অ্যাভারেজ ভ্যালু হিসাবে একটা তাকে একটা অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? তাহলে এই জিনিসপত্রগুলো আমরা একটা অ্যাভারেজ ভ্যালু দিয়ে তাকে একটা অ্যান্সার দিই কি, তোমার বাড়ি থেকে স্কুল অবধি যেতে মাঝখানে 2 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, ঠিক নেক্সট যে এক্সাম্পলটা আমি আরেকটা যেটা নিচ্ছি, ধরো এখানটায় তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে বাইকে করে স্কুলে যাচ্ছ। কিছু দূর পর গিয়ে তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে এখন বাইকের স্পিড কত, ওই পার্টিকুলার কোনো ইনস্ট্যান্ট টাইমের জন্য, ইনস্ট্যান্ট টাইমের জন্য কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট টাইমে ও তোমাকে জিজ্ঞাসা করলো এখন বাইকের স্পিডটা কত। তাহলে তুমি কি করবে? তুমি সঙ্গে সঙ্গে মিটারটা দেখবে, মিটারে দেখেই তারপর তুমি তাকে অ্যান্সারটা দিলে যে এখন বাইকের স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। এই 30 কিলোমিটার পার আওয়ার কখনকার টাইম, যে কোনো পার্টিকুলার একটা টাইমের জন্য, ঠিক আছে? যে কোনো পার্টিকুলার একটা টাইমের জন্য, মানে তোমার চোখটা যখন মিটারের উপরে পড়লো সঙ্গে সঙ্গে তোমার ব্রেনে স্ট্রাইক করলো যে এখন বাইকের স্পিড 30 কিলোমিটার পার। তাহলে চোখে দেখার যে টাইমের ইন্টারভালটা কিরকম, ভীষণই স্মল, ভীষণ স্মল, খুবই স্মল। তো সেই জন্যই, ওই জন্য আমরা ওইটাকে কি বলি, ইনস্ট্যান্ট টাইম, বা কোনো পার্টিকুলার টাইমের জন্য আমার স্পিডটা এখন কত আছে বাইকের, 30 কিলোমিটার পার। তাহলে এই যে ভীষণই ছোট ইন্টারভাল, একদম ভীষণ মিলি সেকেন্ডের ইন্টারভালের জায়গাগুলোতে আমাদের ডিফারেন্সিয়েশনটা দরকার। ক্লিয়ার? তো ডিফারেন্সিয়েশন যে এই যে তুমি যে ফিজিক্যাল এক্সাম্পলে এই যে দেখলে, ফিজিক্যাল একটা এক্সাম্পল দেখলে, তাহলে এই ফিজিক্যাল এক্সাম্পলটাকে আমাকে যদি ম্যাথমেটিক্সে কনভার্ট করতে হয়, বা এই ম্যাথমেটিক্স দিয়ে আমাকে একটা ভ্যালু বার করতে হবে যে ইনস্ট্যান্ট ভেলোসিটি। ক্লিয়ার? বা এইটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আরেকটা এরকম হয় ওয়ার্ড, ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন।
ঠিক আছে? এই যে ইনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সেলারেশন, এই ইনস্ট্যান্ট এক্সেলারেশন, ইনস্ট্যান্ট ভেলোসিটি, এইগুলো বার করতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনটা দরকার। তো আমরা এগুলো এখন আরো ডিটেলসে দেখব যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে আসছে। ধরো এইখানটায় একটা আমি এক্স অ্যাক্সিস নিলাম অ্যান্ড এইটা আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে আমি টাইমটা নিলাম অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমরা ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এটা ডিসপ্লেসমেন্টের একটা কার্ভ আমি ড্র করলাম অ্যান্ড পার্টিকুলার এই পয়েন্টটা ধরছি পি পয়েন্ট, এটা তোমার বাড়ির যে পয়েন্টটা, বাড়ির বা লোকেশন, অ্যান্ড কিউ পয়েন্টটা তোমার স্কুলের লোকেশন। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট x1 অ্যান্ড y1 অ্যান্ড কিউ পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। ঠিক আছে, তাহলে পি পয়েন্টটা হয়ে গেল তোমার বাড়ির লোকেশন আর কিউ পয়েন্টটা তোমার স্কুলের লোকেশন। ঠিক আছে, তাহলে পি পয়েন্টটা যদি আমি বলি যে অরিজিন থেকে এক্স অ্যাক্সিসের উপরে এর দূরত্বটা কত, দ্যাট ইজ x1 ডিস্টেন্স। ঠিক সেরকম পি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে এখান থেকে অরিজিন পর্যন্ত এই ডিস্টেন্সটা কত হবে, দ্যাট ইজ y1 ডিস্টেন্স। ঠিক আছে, ঠিক সেরকম কিউ পয়েন্টের জন্য আমরা বার করব এটা অরিজিন থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ x2 অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের উপরে কিউ পয়েন্টের লোকেশনটা, এই দূরত্বটা কত হবে, দ্যাট ইজ y2 ডিস্টেন্স। ঠিক আছে, এটা আমরা আহ, সবকিছু করা হয়ে গেছে। এবার পি থেকে কিউ যেতে কতটা চেঞ্জ হলো, ডিফারেন্সটা কত, পি থেকে কিউ যে ডিফারেন্সটা এলং এক্স অ্যাক্সিস অ্যান্ড এলং ওয়াই অ্যাক্সিস, এই দুটো জিনিস আমরা বার করব। ঠিক আছে, তাহলে অরিজিন থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমরা জানি x1 অ্যান্ড অরিজিন থেকে নিয়ে এই কিউ পয়েন্ট এই এক্স অ্যাক্সিসের উপরে এই ডিস্টেন্সটা আমরা জানি x2। তাহলে এই বড়টার মধ্যে আমরা যদি এই ছোটটা বিয়োগ করে দিই বা সাবট্রাক্ট করি, তাহলে আমি এই আমাদের এক্স অ্যাক্সিসের উপরে ডিফারেন্সটা বেরিয়ে যাবে। ঠিক সেরকমই যদি এই যে ছোটটা আমরা জানি y1 আর এই যে বড়টা কত, দ্যাট ইজ y2। ঠিক আছে, তাহলে এই বড়টার মধ্যে যদি এই ছোটটা আমরা সাবট্রাক্ট করি, তাহলে এই y অ্যাক্সিস এর উপরে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো, তাহলে এই যে ডিফারেন্সটা কত হবে, এই ডিফারেন্সটা হবে x2 মাইনাস x1। ক্লিয়ার? তাহলে ওয়াই অ্যাক্সিস এর উপরে এই ডিফারেন্সটা কত হবে, এলং ওয়াই অ্যাক্সিস এটা হবে y2 মাইনাস ওয়াই। ওকে, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে একটা লাইন ড্র করব, এই লাইনটা, এই যে এই লাইনটা ড্র করলাম অ্যান্ড এখানটা এই লাইনটা ড্র, এই পয়েন্টে এই লাইনটা ড্র। ওকে, এবার দেখো যে তুমি এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা পেলে, এই যে x2 মাইনাস x1, তাহলে এই লাইনের গ্যাপটাও সেম, এর লেন্থটাও সেম হবে। এর যে লেন্থ এই লাইনটার, এই লাইনটাও সেম হবে। কেন? কারণ কি এই পুরো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছে, তাই তো, এই পুরো একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এইটার ভ্যালুটাও কি হবে, x2 মাইনাস x1। ঠিক তেমনই তাহলে এই যে লাইনটা, এই লাইনটারও ভ্যালু সেম হবে, এই যে y2 মাইনাস ওয়াই, কারণ এটাও দেখো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে আমি এখানটা লিখলাম এটার ভ্যালু y2 মাইনাস ওয়াই। ওকে, তো নাও এই যে আমাদের একটা এক্সাম্পল আমি নিলাম, একটা ডায়াগ্রাম ড্র করলাম, পি থেকে কিউ অবধি আমরা এলং এক্স অ্যাক্সিস এর উপরে চেঞ্জ কত সেটা বার করেছি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস এর উপরে কতটা চেঞ্জ সেটাও আমরা বার করব। ওকে, তাহলে তুমি এখানটায়, তাহলে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন কি হবে,
ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা বেসিক্যালি rate of change. Okay, rate of change, the rate of change in y-axis with respect to in x-axis. ঠিক আছে, the rate of change in y-axis with respect to in x-axis. তাহলে এটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে কিভাবে লিখবো? এখানটায় rate of change সমান সমান ইকুয়াল টু, এখানটা কি দেবো, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, তারপর দেব বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। দেখো উপরের যে লাইনটা আমি লিখলাম সেটাকে, এই যে উপরের যে লাইনটা লিখেছি সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে এক্সপ্রেস করব। ঠিক আছে, তার মানে কি, এই যে রেট অফ চেঞ্জ ইন এক্স ওয়াই অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু ইন এক্স অ্যাক্সিস মানে রেট অফ চেঞ্জ ইকুয়াল টু চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, তো চেঞ্জ ইন ওয়াই আমি কতটা পেলাম, মানে ওয়াই অ্যাক্সিস এর উপরে আমি চেঞ্জ কত পেলাম, ওয়াই টু মাইনাস ওয়াই, অ্যান্ড এক্স অ্যাক্সিস এর উপরে আমি চেঞ্জ কত পেলাম, এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানটা লেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কেমন চেঞ্জ, এই চেঞ্জটা একটু হিউজ অ্যামাউন্টের চেঞ্জ। মানে পার্থক্য তুমি দেখছো 2 কিলোমিটার, আমি একটা মানে অ্যাজিউম করেছি, যেটা আমার বাড়ি থেকে তোমার স্কুল অব্দি ডিস্টেন্স, মানে পি থেকে কিউ পর্যন্ত যে চেঞ্জটা পাচ্ছি আমি, সেটা কোথায়, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এই যে একটু বড় ডিস্টেন্স হলে তাহলে আমরা এটাকে একটা ছোট্ট একটা স্মল ফর্মে দেখাতে চাচ্ছি, দ্যাট ইজ ডেল্টা দিয়ে, মানে ডেল্টা ওয়াই, বেসিক্যালি একটা ছোট করে এটা দেখানো হচ্ছে, অ্যান্ড ডেল্টা এক্স। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এই যে যে চেঞ্জটা আমরা পেলাম, দ্যাট ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এই যে যে ভ্যালুটা পাবো, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এর কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো। যদি আমরা রেট অফ চেঞ্জ বার করি কোনো নিউমেরিক্যাল ডেটা দিয়ে, তাহলে একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা কেমন ভ্যালু হবে, এই ভ্যালুটা যেটা হবে দ্যাট ইজ অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুটা কেমন দেখো, একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম, 50 কিলোমিটার পার আওয়ার, তোমার বাইকের স্পিড 50 কিলোমিটার পার আওয়ার। কখন এই এক্সাম্পলটা নিয়েছিলাম, যখন তুমি বাইকে করে, বাইক চালিয়ে যখন তুমি স্কুলে গেছিলে, আর স্কুলে যাওয়ার পর তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে আজকে তুমি বাইকটা কত স্পিডে চালিয়ে এসছো, তখন তুমি কি উত্তর দিয়েছিলে, যে আমার বাইকের আজকে স্পিড আমি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালিয়ে এসেছিলাম। তাহলে এই যে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালিয়ে যে এসেছিলে তুমি, এটা কি একটা অ্যাভারেজ ভ্যালু তাকে বলেছি। তাহলে এই যে রেট অফ চেঞ্জ মানে তোমার বাড়ি থেকে স্কুল অবধি যে রেট অফ চেঞ্জ কতটা হয়েছে, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে টাইমের সঙ্গে তোমার স্পিডটা তো চেঞ্জ হচ্ছিল, কিন্তু তুমি সেটাকে একটা অ্যাভারেজ ভ্যালু হিসাবে তাকে উত্তর দিয়েছো। তাহলে এই যে রেট অফ চেঞ্জ, এইটার মানে হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আর এই অ্যাভারেজ ভ্যালুটাই হলো 50 কিলোমিটার পার আওয়ার, এই এক্সাম্পলটার জন্য 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার এর নেক্সট স্টেপে আমরা যাব। ধরো যে এই যে ইনস্ট্যান্ট টাইম, কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য ভেলোসিটি আমাকে বার করতে হচ্ছে, বা কোনো পার্টিকুলার টাইমের জন্য আমি স্পিড বার করছি। ঠিক আছে, তাহলে এই গ্রাফটাতে আমি পার্টিকুলার টাইমের জন্য কিভাবে দেখব, ধরো তোমাকে কোনো পার্টিকুলার এই পয়েন্টটার জন্য বার করতে বলছে যে এই পয়েন্টের ডেটাটা কত, এই পয়েন্টের ডেটা কত, ডেটা আছে, মানে এই পার্টিকুলার এই টাইমের জন্য স্পিডটা কত। ঠিক আছে, তখন কি স্পিড ছিল, যেরকম সেকেন্ড একটা এক্সাম্পল আমরা নিয়েছিলাম, এটা ধরলাম দ্যাট ইজ আর পয়েন্ট, অ্যান্ড এইটা যদি এক্স অ্যাক্সিস এর উপরে এরকম একটা লাইন টানি, তাহলে পার্টিকুলার এই টাইম টি টাইমের জন্য ওই সময়টাই কত ছিল, ওখানটায় ডেটাটা আর পয়েন্ট।
তাহলে আমাকে ওই আর পয়েন্টের যদি ডেটা বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই যে যে পি পয়েন্টটা আছে অ্যান্ড এই যে কিউ পয়েন্টটা, এইটাকে আমাকে কাছাকাছি আনতে হবে। মানে ধরো আমি এই পি থেকে কিউ অবধি একটা স্ট্রেট লাইন টানলাম, ঠিক আছে, এই যে গ্যাপ, একটা স্ট্রেট লাইন টানছি। তাহলে তোমাকে যদি এই আর ডেটা পয়েন্টের ভ্যালু বার করতে হয়, তাহলে দেখো এই পি অ্যান্ড এই কিউটাকে কাছাকাছি নিয়ে আসবো। কেন কাছাকাছি নিয়ে আসবো? কারণ আমাদের কাছে এই যে এই একটাই অ্যাপ্রোচ আছে, রেট অফ চেঞ্জ, এই একটাই অ্যাপ্রোচ। তাহলে আমি এটাকে এখানটায় জুম করে আঁকছি। তাহলে এই যে আর পয়েন্ট অ্যান্ড পি পয়েন্টটা এখানে ছিল অ্যান্ড কিউ পয়েন্টটা এখানে, এটাকে আরো কাছাকাছি নিয়ে চলে আসলাম। এটা পি অ্যান্ড এটা কিউ। তাহলে যদি এটা কাছাকাছি নিয়ে চলে আসি, তাহলে এই যে যে গ্যাপটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা খুবই ছোট হয়ে যাবে, ভেরি ভেরি স্মল। ঠিক আছে, ভেরি ভেরি স্মল। মানে এই গ্যাপটাকে এতটা ছোট করে দেব যাতে এই যে যে গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই গ্যাপটাকে যদি এতটা ছোট করে দিই, তাহলে ও যাতে আর পয়েন্টের উপরে লাইস করে যেতে পারে। বুঝতে পারলে? তাহলে এই কেন আমরা করছি, কারণ এই আমাদের কাছে এই একটাই অপশন, মানে এই অ্যাভারেজ ভ্যালুটাকে এতটা ছোট করব যাতে ও এই পার্টিকুলার আর পয়েন্টে চলে আসবে। তাহলে আমি কি করতে পারি, যে এই পি পয়েন্টটাকে একদম আর এর এখানে কাছাকাছি নিয়ে চলে আসবো অ্যান্ড কিউ পয়েন্টটাকে এখানে নিয়ে চলে আসবো। আর এই গ্যাপটা এক্স টু মাইনাস এক্স ওয়ান এতটাই ছোট হয়ে যাবে গ্যাপটা, যাতে আর এর পয়েন্টের উপরে লাইস করে যায়। তাহলে কতটা ছোট হতে পারে, এইটা এবার ভাবার বিষয় যে কতটা, মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান কতটা হবে, দ্যাট ইজ জিরো। সব থেকে ছোট ভ্যালু তো জিরো। তাহলে যদি আমি জিরো করি, তাহলে এখানটায় কোনো গ্যাপ থাকবে না, কোনো কিছু এক্সিস্টই করবে না। তার মানে এটা হতে পারে যে 0.1 এরকম হতে পারে। তাহলে 0.1 যে গ্যাপ আমরা দেখলাম, মানে এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু 0.1, এটা দেখলাম যে অনেকটাই বড়, একদম অনেকটাই ভালোই বড়। ঠিক আছে, তাহলে একটা পয়েন্টের গ্যাপ কত হতে পারে, ভীষণই কম, খুবই কম। তাহলে এরকম হতে পারে 0.0001, এটা খুবই ছোট ভ্যালু। আরো ছোট আমরা কি দেখলাম, যে 0.00001, এটা আরো খুবই ছোট ভ্যালু। আরো ছোট ভ্যালু হতে পারে 0.0000001, এইটা আরো খুবই ছোট ভ্যালু, তাই না? এর থেকেও অনেক ছোট ভ্যালু হতে পারে। তাহলে আমরা কি করলাম, যে জিরো থেকে হালকা একটু বেশি এরকম কোনো ভ্যালু নেব। মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান জিরোর সমান হবে না, জিরোর ইকুয়াল টু হবে না, কিন্তু জিরো থেকে হালকা একটু বেশি হবে, যেটা ওই পয়েন্টের গ্যাপ, পয়েন্টের যতটা মানে গ্যাপ হতে পারে ওই ঠিক সেরকম ওর তার কাছাকাছি যেতে চলে আসে। তাহলে আমরা কি করব, এখানটা একটা লিমিটিং কেস নেব এই জায়গাটায়, যে লিমিটিং কেস মানে গ্যাপটার একটা লিমিটিং কেস নিয়ে, লিমিটিং কেস। লিমিটিং কেসে আমরা কি করি, যে এখানে একটা লিমিট অ্যাপ্লাই করি কার উপরে, এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ঠিক আছে, এইটার উপরে। মানে এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এর উপরে লিমিট অ্যাপ্লাই করব কি, ডেল্টা এক্স এই টেন্স টু, এইটাকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি অ্যান্ড জিরো, এইটাকে সাইডে আমি লিখছি, ডেল্টা এক্স টেন্স টু জিরো। এটার মানে হচ্ছে জিরো থেকে হালকা একটু বেশি, মানে জিরোর একদমই জিরো নয়, কিন্তু জিরো থেকে স্লাইটলি একটু বেশি। ঠিক আছে, তাহলে যদি আমি এই গ্যাপটাকে জিরো থেকে স্লাইটলি একটু বেশি রাখি, তাহলে এটা কি হবে, ওই আর পয়েন্টের উপরে পৌঁছে যাবে, মানে আর পয়েন্টের ডেটাটা আমার লাগবে। ক্লিয়ার? তাহলে এর একটা ফিজিক্যাল এক্সাম্পল দেখো, তুমি যখন বাইকের মিটারটার উপরে যখন তুমি দেখছিলে চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় স্ট্রাইক করলো যে এখন বাইকের স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার চোখে দেখার, চোখে তুমি দেখলে আর সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করলো। তাহলে এই যে সময়টা, এই যে টাইমের যে ইন্টারভাল বা টাইমের যে গ্যাপটা ভীষণই স্মল, মিলি সেকেন্ড।
তাহলে এই মিলি সেকেন্ডটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা দেখাতে চাই, তাহলে ওই গ্যাপটাকে আমরা এরকম এই টেন্স টু জিরো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করলাম। আর এই রিপ্রেজেন্টেশনটা এই লিমিটটাকে অ্যাপ্লাই করলাম কার উপরে, এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে এই গ্যাপটার উপরে অ্যাপ্লাই করে দিলাম যে ভীষণই ছোট। তাহলে এই যে যে রেট অফ চেঞ্জ আমাকে দেবে, এই যে দেখো, দ্যাট ইজ এই যে রেট অফ চেঞ্জ, যে রেট অফ চেঞ্জ দেবে খুবই স্মল। তাহলে এই লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো অ্যান্ড ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অ্যান্ড এই পুরোটা, এইটার যে রিপ্রেজেন্টেশনটা, এটা একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে আমরা কনভার্ট করে দিই, এটা হলো ডি ওয়াই বাই ডিএক্স। এই জিনিসটা হলো দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন, এইটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এটাকে তোমরা এইভাবে পড়বে যে আমি ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, মানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে এক্সটাও চেঞ্জ হচ্ছে। দেখো এখানটায় দুটো অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে না, এক্স এর দিকেও চেঞ্জ পাচ্ছ, ওয়াই এর দিকেও চেঞ্জ পাচ্ছ। তাহলে এরকম যখন দুটো কোঅর্ডিনেট যখন চেঞ্জ হয় তখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে রাখা হয়। তখন এটা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানেই যে তুমি দুটো অ্যাক্সিসই চেঞ্জ পাবে, মানে এক্স এর দিকেও চেঞ্জ পাবে, ওয়াই এর দিকেও চেঞ্জ পাবে, তাকেই বলা হচ্ছে রেট অফ চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এই যে ডি ওয়াই বাই ডিএক্স, এইটা কে যখন আমরা পড়ি তখন এটাকে এইভাবে পড়ি, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তো যখন আমরা ম্যাথমেটিক্সটা পড়বো তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে কার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি। তখন কি এই যে উইথ রেসপেক্ট টু এক্স যেটা লিখে দিলাম, এই যে উইথ রেসপেক্ট টু এক্স, এর মানেটা কি তখন ভালো করে বুঝতে পারবো। তো আপাতত এটাকে তুমি কিভাবে পড়বে সেটা একটু ভালো করে দেখে নাও। যদি তোমাকে এরকম দেওয়া থাকে ডিফারেন্সিয়েশন অফ জেড, এটাকে অনেকে ব্র্যাকেটের ভেতরেও লেখে, and with respect to x, তাহলে এটাকে এরকম লিখবে, ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ z with respect to x। ক্লিয়ার? অনেকে দেখো এই ডিফারেন্সিয়েশনটা এরকম ক্যাজুয়ালি এরকম লেখে ডি জেড বাই ডিএক্স, এটাকে অনেকে এরকম এইভাবেও লেখে ব্র্যাকেটের ভেতরে ডি জেড বাই ডিএক্স, অনেকে এইভাবেও লেখে ডিএক্স বাই এই যে ব্র্যাকেট, এইভাবেও লেখে। তিনটেই একই জিনিস, লেখার ধরনটা একটু আলাদা, যে যেরকম ভাবে লিখতে চায়। যেমন যেরকম সাইন থিটা, ঠিক আছে, আবার কেউ লেখে সাইন ব্র্যাকেটের মধ্যে থিটা, দুটোই কিন্তু একই জিনিস। মানে সাইন 45 ডিগ্রি আর সাইন ব্র্যাকেটের ভেতরে আমি 45 ডিগ্রি লিখলাম, দুটোই একই জিনিস। ক্লিয়ার? তো তুমি ডি ওয়াই বাই ডিএক্স লেখো বা ডি ব্র্যাকেটের মধ্যে তুমি এরকম ব্র্যাকেটের মধ্যে ডি ওয়াই বাই ডিএক্স লেখো, দুটোই একই জিনিস। ওকে, আচ্ছা, এইটা হলো ফিজিক্স, ডিফারেন্সিয়েশনের ফিজিক্স। যদি তোমাকে এরকম, এখানে আরেকটা এক্সাম্পল আমরা নিই, যে ডিফারেন্সিয়েশন অফ টি উইথ রেসপেক্ট টু জেড, এটাকে কিভাবে পড়বে, যে ডিফারেন্সিয়েশন অফ টি উইথ রেসপেক্ট টু জেড, যদি এরকম থাকে ডিভি বাই ডিভি বাই ডিটি, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু টি। ওকে, এইটা হলো ফিজিক্স, বেসিক্যালি ডিফারেন্সিয়েশন। যে আমাদের ডিফারেন্সিয়েশনটা কেন দরকার পড়লো, দেখো ডিফারেন্সিয়েশন ইনস্ট্যান্ট টাইমের জন্য, মানে পার্টিকুলার কোনো একটা পয়েন্টে তোমার স্পিডটা কত বা ওখানে যে ইনফরমেশনটা আমার যদি লাগে এই পার্টিকুলার এই পয়েন্টের জন্য, তখন আমরা কি করি, এই গ্যাপটাকে এতটা ছোট করে দেব, এতটাই ছোট করে দেব যে ও এই আর পয়েন্টের উপরে লাইস করে গেল। ঠিক আছে? তাহলে কতটা ছোট করতে পারি, অ্যাপ্রোচ টু জিরো,
মানে জিরোর একদম কাছাকাছি, ভীষণই কাছাকাছি। তাহলে এই যে যে আমি অ্যাভারেজ ভ্যালুটা পেলাম, এইটাকে এতটাই ছোট করব যাতে ও ওই আর পয়েন্টে চলে আসতে, এই আর পয়েন্টে যাতে চলে আসতে। এই কারণের জন্য ডিফারেন্সিয়েশনটা দরকার পড়ে। যা তুমি ফিজিক্যাল একটা এক্সাম্পলে তুমি যখন আটকে ছিলে, মানে তোমার চোখটা যখন মিটারের উপরে পড়লো, ওই বাইকের মিটারের উপরে, তাহলে এই যে চোখে দেখার আর মাথায় যে স্ট্রাইকটা করলো, এটা ভীষণই মিলি সেকেন্ডের ব্যাপার। তাহলে এইটাকে আমরা ম্যাথমেটিক্সে কিভাবে আমরা রিপ্রেজেন্টেশন করব? তাহলে ওই যে ফিজিক্যাল প্রবলেমটাকে ম্যাথমেটিক্সে এক্সাক্ট ক্যালকুলেশন করার জন্য আমরা এই ডিফারেন্সিয়েশনটা নিয়ে এসেছি। আর ডিফারেন্সিয়েশন ভীষণই স্মল টাইম ইন্টারভালের জায়গায় ডিফারেন্সিয়েশনটাকে ব্যবহার করা হয়। তো ডিফারেন্সিয়েশন যখনই পড়বে বা যেখানেই তুমি ডিফারেন্সিয়েশনটা ইউজ করছো, সেখানটায় ভাববে যে সেখানে টাইম ইন্টারভালটা বা সেখানটায় যে গ্যাপটা, যেখানে যা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা খুবই স্মল, ভীষণই স্মল। ওকে, অ্যান্ড এই জিনিসপত্রগুলো আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখি। দ্যাট ইজ আ ডিফারেন্সিয়েশন, এটা হলো ফিজিক্স। ক্লিয়ার? আচ্ছা, এবার ম্যাথমেটিক্স এর মধ্যে আসো। যে ম্যাথমেটিক্স আমরা স্টার্ট করবো ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্স। এখানটা আমরা ক্যালকুলেশন গুলো শিখবো, কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে কোনো একটা ফাংশনকে, অ্যান্ড এইসব জিনিসপত্রগুলো আমরা এখানটায় দেখব। তো ম্যাথমেটিক্স পড়ার আগে তো আমি এখানে টপিক দিলাম ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্স। তো ফিজিক্স আমাদের শেষ, এখান থেকে ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন আমরা করবো। ওকে, তো তুমি এই যে যা কিছু ম্যাথমেটিক্স পড়ো তোমাদের ম্যাথ সাবজেক্টের মধ্যে, সবকিছু কিন্তু ফিজিক্স থেকেই এসেছে। তো দেখো, এই যে ভেলোসিটি বার করার সময়, ইনস্ট্যান্ট ভেলোসিটি বার করার সময়, এই যে যে আমরা সমস্যায় পড়েছিলাম, এটা আমাদেরকে কে বার করলো? আমাদেরকে ম্যাথমেটিক্স বার করলো। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন বা তুমি যা ম্যাথমেটিক্স এর ফর্মুলা গুলো পড়ো, সবই কিন্তু ফিজিক্স থেকেই এসেছে। বোঝা গেছে? তো ম্যাথ একটা সায়েন্সের সাবজেক্ট নয়। ক্লিয়ার? সায়েন্সের সাবজেক্ট বেসিক্যালি, সায়েন্স যদি আমরা বলি, সায়েন্স সায়েন্সের সাবজেক্ট তিনটে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে? তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইটা হলো সায়েন্সের সাবজেক্ট। ওকে, আর ম্যাথমেটিক্সকে সায়েন্সের মধ্যে রাখা হয়েছে। বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্সকে আমরা সায়েন্সের মধ্যে ইনক্লুড করেছি। ম্যাথমেটিক্স একটা কি জিনিস? ম্যাথমেটিক্স হলো একটা টুলস। যেরকম তোমার বাইক যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমি মেকানিক্স এর কাছে যাবে। এবার সে মেকানিক কি করবে? তার কাছে যে যন্ত্রগুলো আছে, তার কাছে যে টুলস গুলো আছে, সেই টুলস দিয়ে ওই বাইকটাকে খোলার চেষ্টা করবে। বাইকটাকে খোলার পরে তারপরে ও দেখবে কোথায় কি সমস্যা আছে, তারপর ও বাইকটাকে একদম ঠিকঠাক ফিটিং করে দেবে। তাহলে এই যে ঠিকঠাক জিনিসপত্রকে খুলতে পারছি, ঠিকঠাক জিনিসপত্রগুলো যে ফিটিং করতে পারছি, তাহলে এই যে টুল দিয়ে আমরা করছি, এই টুলটা কি? দ্যাট ইজ ম্যাথমেটিক্স। তো ফিজিক্সে তুমি কোনো একটা ফিজিক্যাল প্রবলেমে আটকে গেছিলে, এবার সেখান থেকে বাইরে আসতে গেলে আমাকে ম্যাথমেটিক্স দরকার। তাই জন্য আমরা ওই ম্যাথসকে ডেভেলপ করেছি ফিজিক্যাল প্রবলেম গুলোকে ওখান থেকে বেরিয়ে আসার জন্য। ওকে, তো একদম যদি আমি আদিকালে একদম যদি চলে যাই, তখন আমাদের কাছে এই শুধুমাত্র একটা সাবজেক্টই ছিল, দ্যাট ইজ সায়েন্স, আর ওইটাকে ফিজিক্স বলা হতো। ধীরে ধীরে এই ফিজিক্সটা এত বড় হতে গেল যে তখন এই একটা সাবজেক্টের মধ্যে রাখাটা পসিবল। তো তোমরা এখন যে কেমিস্ট্রি, বায়োলজি যা পড়ছো, সবকিছু একটার মধ্যেই ছিল। এবার এইটাকে আলাদা আলাদা করে আমরা তখন বায়োলজি, তারপরে যখন খুব বড় হতে চললো তখন এটা বায়োলজিকে আলাদা রাখা হয়েছে, কেমিস্ট্রিটাকে আলাদা রাখা হয়েছে, ফিজিক্সটাকে আলাদা রাখা হয়েছে। ক্লিয়ার? ওকে, চলো ম্যাথমেটিক্স। ধরো তোমাকে আমি এখানে একটা ইকুয়েশন লিখলাম, আহ, বা এখানে একটা আমি এই এইটা পড়ার আগে বা বেসিক্যালি আমাদেরকে এটা জানতে হবে যে এখানটায় কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল কি কি হয়, তাই তো? তো তোমরা কনস্ট্যান্ট জানো, যে কনস্ট্যান্ট কাকে বলা হয়? যার ভ্যালু চেঞ্জ হয়।
আর ভেরিয়েবল কাকে বলা হয়, যার ভ্যালু চেঞ্জ হয়। ঠিক আছে, এটা তোমরা জানো। আচ্ছা, ধরো এখানে আমি একটা y ইকুয়াল টু এফ অফ এক্স লিখলাম, এই লাইনটা লিখলাম। এই লাইনটাকে আমরা কি পড়ি, এই লাইনটাকে আমরা এরকম ভাবে পড়ি, y ইজ ফাংশন অফ এক্স। ঠিক আছে, বা y ইজ রিলেটেড টু এক্স। ক্লিয়ার? ওকে, ধরো তোমাকে এখানে এরকম একটা y ইকুয়াল টু এফ অফ জেড, এটাকে আমরা এরকম ভাবে পড়ি y ইকুয়াল টু এফ অফ জেড, বা এটাকে তুমি এরকম ভাবে পড়তে পারো y ইজ ফাংশন অফ জেড, মানে y জেড এর ফাংশন। ক্লিয়ার? এই লাইনটাতে yটা কি, y এক্স এর ফাংশন। এইগুলোর মানেটা কি, আসলে এই জিনিসপত্রগুলো কি জিনিস? y ইজ y ইজ ফাংশন অফ এক্স, আর এখানে লিখেছি y ইজ ফাংশন অফ জেড। এটার মানে কি? এইটার মানে হচ্ছে, যখনই তুমি এরকম কোনো একটা লাইন দেখছো, y ইকুয়াল টু এফ অফ ব্র্যাকেটের ভিতরে এরকম এক্স, যখনই তুমি এরকম কোনো একটা লাইন দেখবে, তখনই তোমার মাথায় একটা একদম পুরো মাথায় বসিয়ে নাও যে y এক্স এর ফাংশন, মানে y এর এক্স এর সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, বা কোনো না কোনো একটা রিলেশন আছে। y আর x এর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে। ঠিক সেরকম y ইকুয়াল টু এফ অফ জেড, এটার মানে হচ্ছে যে y আর z এর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে। এবার কেমন ধরনের রিলেশন, কি রিলেশন, সেটা আমরা একটু পরে দেখব। তা ধরো আমি এখানটা লিখলাম y ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, এই যে এই রিলেশনটা আছে। এবার এখানে আমি একটা ফিজিক্যাল একটা এক্সাম্পল আমি দেব। ধরো তুমি একটা কোনো একটা বিয়ে বাড়িতে গেছো, ঠিক আছে? তো তোমার সঙ্গে তোমার বন্ধুও আছে, সেই তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই বন্ধুটা তোমাকে জিজ্ঞাসা করছে যে সামনে যে লোকটা রয়েছে সেই লোকটা তোমার কি হয়। বোঝা গেল? তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে সামনে একজন লোক আছে, সেই লোকটা তোমার কি হয়। তুমি কি উত্তর দিলে? সে আমার রিলেটিভ হয়, সে আমার রিলেটিভ। তাহলে সে আমার যে, বা ওই যে সামনের যে লোকটা, তুমি যে উত্তর দিলে আমার রিলেটিভ হয়। তাহলে এই যে রিলেটিভটা হয়, তাহলে তুমি এটাকে আমরা ম্যাথমেটিক্স ভাবে লিখবো কি করে? এই যে y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে y আর x এর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে। ক্লিয়ার? y আর x এর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে। তাহলে তুমি যে বললে যে ওই যে সামনে যে লোকটা সেটা আমার আমার রিলেটিভ হয়, তার মানে তোমার আর ওই লোকটার মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে, বা কোনো একটা রিলেটিভ। ক্লিয়ার? এবার তারপরেও জিজ্ঞাসা করলো রিলেট, কেমন ধরনের রিলেটিভ। ঠিক আছে, তারপর তুমি বললে যে আমার মামা হয়, বা উম, আমার আঙ্কেল হয়, মামা হয়, এরকম কিছু একটা তুমি বললে। তবে তুমি ওখানে কি করলে, তুমি পরের লাইনে কি করলে, ডিফাইন করলে পরে, মানে ওই রিলেটিভ বা ওই যে রিলেশনটা সেটাকে ডিফাইন করলে। ঠিক সেরকম আমি এটা ম্যাথমেটিক্স দিয়ে ডিফাইন করলাম যে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, এই যে আমরা ডিফাইন করলাম যে ওই যে, যে তুমি বললে তোমার মামা, তাই এই যে আমি ডিফাইন করে দিলাম যে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? ঠিক সেরকম y ইকুয়াল টু এফ অফ জেড, এখানেও আমরা কি দেখলাম যে y আর z এর মধ্যে কোনো না কোনো একটা রিলেশন আছে। এবার এই রিলেশনটা কেমন হতে পারে? y ইকুয়াল টু জেড টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান, এটা কি আমি ডিফাইন করলাম যে y আর z এর মধ্যে এই রিলেশনটা আছে, সেটাকে এই যে নেক্সট লাইনে ডিফাইন করলাম। যে ওই ছেলেটা হয়তো বলতে পারতো যে ওইটা আমার কাকু হয়, বা আরো অন্য কোনো রিলেটিভ হয়, সেটা এই যে পরের লাইনে যে ডিফাইন করলাম, দ্যাট ইজ দা এই যে স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা আমাকে ডেফিনেশন শেখাচ্ছে। দিস স্টেটমেন্ট ডিফাইন করলাম, স্টেটমেন্ট, স্টেটমেন্টটা ডিফাইন করলাম যে রিলেশনটা কেমন। অ্যান্ড এই স্টেটমেন্টটা শুধু আমাকে রিলেশনটা দেখায় যে এই রিলেশনটা কেমন।
তার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে, কোনো না কোনো রিলেশন আছে। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে এরকম দেওয়া থাকতে পারে এই জিনিসপত্রগুলো। এখন আমরা নেক্সট টপিকে যাব, ম্যাথমেটিক্স ডিফারেন্সিয়েশন ম্যাথমেটিক্সে। আচ্ছা, তোমাকে এরকম দেওয়া আছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স, তখনই আমাদের মাথায় সবসময় এটা আসবে যে y আর x এর মধ্যে কিছু না কিছু রিলেশন আছে। কি রিলেশন আছে? নেক্সট লাইনে লিখে দিলাম যে y ইকুয়াল টু এক্স কিউব, এরকম একটা টার্ম দেওয়া। আর তোমাকে বার করতে বললো ফাইন্ড ফাইন্ড dy বাই dx। ক্লিয়ার? এই জিনিসটা তোমাকে বার করতে হবে। এটা কি আমরা পড়েছিলাম যে ফাইন্ড ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x, এই জিনিসটা তোমাকে বার করতে বলছে। তাহলে কি করবে এখানটায়, কিভাবে আমরা করব এগুলো, স্টার্ট করছি এখান থেকে। ফার্স্ট কনসেপ্ট, তাহলে আমি এখানটা একটা সাইডে একটা ফর্মুলা লিখে দিই। ধরো তোমাকে এরকম দেওয়া আছে ফর্মুলাতে, এই একটা ফর্মুলা যে ডিফারেন্সিয়েশন উইথ ডি এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, এক্স এর পাওয়ার এন, আর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে। ঠিক আছে, এক্স এর পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স যদি এরকম থাকে, তাহলে এনটা বাইরে চলে আসবে, এই এনটা বাইরে চলে আসবে এরকম মাল্টিপ্লাই ফর্মে, অ্যান্ড এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান করবে। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সিয়েশন এক্স এর পাওয়ার যখন এন থাকবে, মানে এনটা হলো পাওয়ার 1 2 3 4 100 এরকম থাকতে পারে, তখন আমরা কি করব, এই এনটাকে মাল্টিপ্লাই ফর্মে লিখবো, আর এক্স এর জায়গায় এক্স লিখবো, অ্যান্ড পাওয়ারটা একটা সাবট্রাক্ট করে দেবো। ঠিক সেরকম তাহলে তোমাকে এটা বার করতে বলেছে, যেরকম দেখো ডি ওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এখানটা লেখো ইকুয়াল টু দাও, ডি এর জায়গায় ডি লেখো, ওয়াই এর জায়গায় যা দেওয়া আছে তাই লিখবে, ওয়াই এর জায়গায় যা কিছু থাকুক না কেন তাই এখানটায় লেখো, এক্স এর পাওয়ার কিউব বাই ডিএক্স। ওকে, এবার দেখো এই যে যে গিভেন কোশ্চেনটা আমার ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে। দেখো এক্স এর জায়গায় এক্স আছে, অ্যান্ড পাওয়ারের জায়গায় দেখো এন আছে, মানে এনটা কত এখানটায় 3, তাহলে আমার এই ফর্মুলাটা ম্যাচ করছে। তাহলে আমরা কি করব, ঠিক এই যেরকম আছে ঠিক এরকম এটা ভেঙে দেবো পুরোটা। তাহলে এন এর জায়গায় 3 ইন্টু এক্স এর পাওয়ার 3 - 1, তার মানে 3 ইন্টু এক্স এর পাওয়ার স্কোয়ার। ওকে, নেক্সটটা কোশ্চেন দেখি ঠিক এরকম, y ইকুয়াল টু এফ অফ এক্স অ্যান্ড y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 9, ফাইন্ড ফাইন্ড dy বাই dx। ঠিক আছে, তাহলে তোমাকে এখানটায় dy বাই dx বার করতে হবে, ইকুয়াল টু দাও, y এর জায়গায় যা থাকবে তাই বসিয়ে দেবে, তাহলে এক্স এর পাওয়ার 9 আছে বসিয়ে দিলাম বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় আমার এই সেম এই ফর্মুলার মতো ম্যাচ করে যাচ্ছে। ওকে, এই ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটা তোমরা সাইডে লিখে নেবে, ফর্মুলা নাম্বার 1, আর ঠিক এই ফর্মুলার মতো ম্যাচ করছে। তাহলে তাহলে কি করব, এই পাওয়ারটা সামনে চলে আসবে, 9 ইন্টু এক্স এর পাওয়ার 9 - 1 ইকুয়াল টু 9 ইন্টু এক্স এর পাওয়ার 8। ওকে, ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। ধরো এখানে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স এর পাওয়ার 100 এরকম, তাহলে ফাইন্ড dy বাই dx। তাহলে এখানটা বসাও, y এর জায়গায় x টা পুট করে দাও, x এর পাওয়ার 100 বাই dx। এবার তাহলে কি করব, দেখো সেম ফর্মুলার সঙ্গে এটা ম্যাচ করছে এই কোশ্চেনটাও, পাওয়ার n এর জায়গায়
100 আছে এক্স এর জায়গায় এক্স আর ডিএক্স এর জায়গায় ডিএক্স, তাহলে এটা কি লিখবো? 100টা সামনে চলে আসবে ইন্টু এক্স এর পাওয়ার 100 - 1, মানে 100 এক্স এর পাওয়ার 99। ওকে, এইটা হলো তোমাদের কনসেপ্ট, যে এইটা শুধু এরকম ধরনের কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল এই ফর্মুলাটা। কখন? যখন একটা সিঙ্গেল টার্ম থাকবে আর কিছু পাওয়ার আছে, মানে এক্স তার পাওয়ার সামথিং কিছু দেওয়া আছে, 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, ঠিক আছে? তাহলে তখন এই ফর্মুলাটা কাজে লাগে। ক্লিয়ার? তাহলে আমরা শুধুমাত্র এটা সিঙ্গেল একটা টার্মের জন্য দেখলাম আর তার কিছু পাওয়ার আছে সেটা দেখলাম। clear? তখন এই ফর্মুলাটা কাজে দেবে। নেক্সট আরেকটা টাইপ দেখি, সেকেন্ড ফর্মুলা লেখো, ফর্মুলা নাম্বার 2। ঠিক আছে, এটা হলো একটা অপারেশন। ধরো এখানে এরকম দেওয়া আছে এম প্লাস এন দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন অফ এম প্লাস এন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এমটার ডিফারেন্সিয়েশন করব, ডি অফ এম উইথ রেসপেক্ট টু ডিএক্স। এই যে প্লাস যা ছিল এই প্লাসটা এখানে চলে আসবে, প্লাস অ্যান্ড তারপরে এনটার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু ডিএক্স। মানে তোমাকে যখন দেখো এই একটা ব্র্যাকেটের ভেতরে ছিল এম প্লাস এন, এবার এটা কি করলাম? প্রথমে এমটার ডিফারেন্সিয়েশন করব, প্লাস দেব, প্লাস অ্যান্ড তারপরে এনটার ডিফারেন্সিয়েশন করব, মানে দুটোকে আলাদা আলাদা করে দিলাম, এই জায়গাটা আলাদা আলাদা। তাহলে এই ফর্মুলাটা আরেক রকম হতে পারে, মাঝখানে মাইনাস হতে পারে এম মাইনাস এন, এটা একসঙ্গে ছিল, তাহলে এই দুটোকে আলাদা আলাদা, এম বাই এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ এন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এই ধরনের কিছু একটা অঙ্ক দেখি, কোয়েশ্চেন অঙ্ক দেখো, যেরকম এই যে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 3। দেখেছো এখানে দুটো টার্ম আছে, মানে এইটা তোমার এম আর এইটা তোমার এন। ক্লিয়ার? এম এর জায়গায় এক্স টু দি পাওয়ার 10 আর এন এর জায়গায় এক্স টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে না, তোমাকে এখানে বার করতে বললো যে ডি ওয়াই বাই ডিএক্স বার করো। তাহলে যদি আমি এখানটায় ডি ব্র্যাকেটের মধ্যে ওয়াই অ্যান্ড ডিএক্স লিখলাম, অ্যান্ড ওয়াই এর ভ্যালু যা দেওয়া থাকবে, এখানে ওয়াই বলেছে, ডিওয়াই বাই ডিএক্স বলেছে বার করতে, তাহলে ওয়াই কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 100 প্লাস এক্স টু দি পাওয়ার 3। তাহলে ওয়াই এর জায়গায় যা দেওয়া থাকবে তাই, 3 বাই ডিএক্স। ক্লিয়ার? এবার দেখো এইটা সেম, এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ এবার দেখো এইটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এই ফর্মুলা নাম্বার 2 এর সঙ্গে ম্যাচ করছে। দেখো ডি এর জায়গায় ডি আছে, ডিএক্স এর জায়গায় দেখো ডিএক্স আছে, দেখো এক্স টু দি পাওয়ার 10, এই যে এম, এম এর ভ্যালু এক্স টু দি পাওয়ার 10, এন টার ভ্যালু দেখো এক্স টু দি পাওয়ার 3। তাহলে ঠিক এরকম আলাদা আলাদা করে লিখবো এক্স টু দি পাওয়ার 10 বাই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার 3 বাই ডিএক্স। ঠিক আছে? আচ্ছা, এই এই যে যে জিনিসটা দেখছো এখন, এইটা আমরা একটু আগে বার করা শিখেছি। কোথায়? দেখো ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার 9, এই যে এইটা এখন একটু আগে শিখেছি, তাহলে তুমি অবশ্যই এটা বার করতে পারবে। ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার 10 উইথ রেসপেক্ট টু ডিএক্স, ঠিক আছে? ঠিক সেরকম ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার কিউব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হবে? এখানে লেখো, তাহলে এই যে 10টা বাইরে চলে আসবে মাল্টিপ্লাই ফর্মে, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 মানে 9, প্লাস 3টা বাইরে চলে আসলো, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2। এটা কত লিখবো? 10 এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 স্কোয়ার। এই যে আমার অ্যান্সার। ক্লিয়ার? এইটা হলো অ্যান্সার। নেক্সট আরেকটা কোশ্চেন দেখো, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 100। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে।
ফাইন্ড dy বাই dx, ফাইন্ড dy বাই dx। ক্লিয়ার? তাহলে y এর জায়গায় y বসাবো। এই যে এখানে একটা ব্র্যাকেট শুরু করো, আমি এখানটায় ব্র্যাকেট দেইনি, ওর কোনো অসুবিধা নেই, তুমি দিয়ে নিতে পারো। x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 100 বাই এই যে dx। তাহলে এখানে দেখো তিনখানা টার্ম চলে এসেছে, তিনটে টার্ম। তো তিনটে টার্মকেই আলাদা আলাদা করে লিখবো। কিভাবে? দেখো, প্রথম যে টার্মটাকে এরকম আলাদা করে দিলাম, ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার কিউব। তারপরে দেখো এই যে মাইনাস এসছে, তাহলে মাইনাসটা এরকম এই জায়গাটায় চলে আসবে মাইনাস। তারপরে আবার ডি লিখবো, আবার এক্স টু দি পাওয়ার 9 বাই ডিএক্স, আবার এখানটায় প্লাস দিলাম এক্স টু দি পাওয়ার 100 বাই ডিএক্স। ওকে, এবার তুমি এটা বার করতে জানো এক্স টু দি পাওয়ার কিউব কি হবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার। 3 মাইনাস 1 এখানটায় বিয়োগ দিলাম, এই যে 9 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 মানে 8 প্লাস 100 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 99। ক্লিয়ার? এইটা হলো একটা টাইপ। আরেকটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, এখন ফ্র্যাকশন দিলাম, এক্স টু দি পাওয়ার 3 বাই 4, ঠিক আছে, প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 2 বাই 5, ঠিক আছে। এরকম পাওয়ার গুলো ফ্র্যাকশনে দেওয়া, তোমাকে এখানে বার করতে বললো dy বাই dx। তাহলে কি করবে, এই যে dy বাই dx, y এর জায়গায় যা থাকবে তাই বসিয়ে দাও, প্লাস এক্স এর পাওয়ার 3 বাই 4 প্লাস এক্স এর পাওয়ার 2 বাই 5 বাই ডিএক্স। এবার এইটাকে দেখো তিনখানা টার্ম আছে, তিনটে টার্মকে আলাদা আলাদা ফর্মে এরকম লেখো। কেমন? এক্স এর পাওয়ার 1 বাই 2 বাই ডিএক্স প্লাস এক্স এর পাওয়ার 3 বাই 4 বাই ডিএক্স প্লাস এক্স এর পাওয়ার 2 বাই 5 বাই ডিএক্স। ওকে, তাহলে দেখো পাওয়ারে যা থাকবে, এটা এক্স এর পাওয়ার 1 বাই 2। আমাদের ফর্মুলা কি আছে, আমি এখানে সাইডে ফর্মুলা লিখছি, ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু ডিএক্স ইকুয়াল টু কি, এনটা বাইরে চলে আসলো, এক্স এর পাওয়ার এন মাইনাস 1। ওকে, তাহলে এখানে ম্যাচ করাও, দেখো এক্স এর পাওয়ার কত, 1 বাই 2, মানে এক্স এর পাওয়ার এন, তাহলে কি লিখবো, এন ইনটু এক্স এর পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত, 1 বাই 2, তাহলে এখানটায় পুরোটাই আমরা এখানে 1 বাই 2 লিখবো। এই যে মাল্টিপ্লাই ফর্মে 1 বাই 2 চলে আসলো। তারপরে এক্স এর জায়গায় এক্স দেবো, এবার পাওয়ার কি হবে, একটা কম হয়ে যাবে, মানে 1 বাই 2 মাইনাস 1, ঠিক আছে, প্লাস সে জায়গায় প্লাস দিলাম। এখানে দেখো এক্স এর পাওয়ার কত, 3 বাই 4, তাহলে এখানে 3 বাই 4 লিখবো ইনটু এক্স এর পাওয়ার কত, এক কম করে দেব, 3 বাই 4 মাইনাস 1, মানে এন মাইনাস 1 বলেছে, এই যে ফর্মুলাতে এন মাইনাস 1, তাহলে এনটাকে লিখলাম, এনটা কত, 3 বাই 4 মাইনাস 1 প্লাস এখানটায় 2 বাই 5 অ্যান্ড এক্স এর পাওয়ার 2 বাই 5 মাইনাস 1। এবার ফার্দার ক্যালকুলেশন করো, দেখো 1 বাই 2 এক্স এর পাওয়ার, এখানে দেখো কত, 1 বাই 2 মাইনাস 1, তাহলে এটাকে যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে এখানটায় 2 চলে যাবে, এই জায়গাটায় 2 আসবে, তাহলে মাইনাস 1 বাই 2 এই জিনিসটা পাবো, প্লাস 3 বাই 4 এক্স এর পাওয়ার দেখো কত, এখানে 3 বাই 4 আছে, এখানে মাইনাস 1 আছে, তাহলে 4টা এদিকে আসবে, তাহলে এখানটাও তুমি পাবে মাইনাস 1 বাই 4। ক্লিয়ার? এখানটা কত, 2 বাই 5 যা ছিল তাই লিখলাম, এক্স এর পাওয়ার কত, দেখো 2 বাই 5 মাইনাস এখানে 1, তাহলে 5টা
এই দিকে চলে আসবে। তাহলে 2 থেকে যদি 5 যায়, এবার এখানটায় -3/5, -3/5, এইটা হলো তোমার অ্যান্সার। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানটায় করা টাইপ দেখলাম। দেখো, ফর্মুলা আমরা দুটো দেখলাম, যে একটা m+n যদি থাকে তাহলে এটাকে আলাদা আলাদা করে দেবো, আর মাইনাস থাকলে মাইনাস থাকবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা টাইপ, আরেকটা টাইপ, তারপরে আমরা পরবর্তী ক্লাসে আবার দেখব। ধরো y ইকুয়াল টু, এই যে f(x) দেওয়া, অ্যান্ড y ইকুয়াল টু 3x⁵। দেখো এবার 3x এর সঙ্গে মাল্টিপ্লাই, এটা কোশ্চেন দেওয়া, গিভেন কোশ্চেন। ঠিক আছে, ফাইন্ড dy/dx টা বার করতে হবে, dy/dx বার করতে হবে। ঠিক আছে, তাহলে 3 × x⁵ এরকম দেওয়া আছে। এই যে, এবার 3টা মাল্টিপ্লাই, মানে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই ফর্মে থাকে, তাহলে আমরা তখন কি করি? ঠিক আছে, ধরো এই একটা আমি ফর্মুলা এখানটায় লেখো, দ্যাট ইজ ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা নাম্বার 3, ঠিক আছে, দিলাম ডিফারেন্সিয়েশন। এখানটায় সি ইজ দা কনস্ট্যান্ট, সিটা কনস্ট্যান্ট, আর এখানটায় আমি এম রাখলাম। ঠিক আছে, সি ইজ এ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? উইথ রেসপেক্ট টু এক্স, where c equal to constant। ঠিক আছে, তাহলে কি হবে? যখন কনস্ট্যান্ট কোনো মাল্টিপ্লাই থাকবে কোনো একটা ফাংশনের সঙ্গে, ধরো এখানে আমি একটা ফাংশন নিতে পারি এরকম, এম ইজ এ ফাংশন বা এক্স ইজ এ ফাংশন, এখানে এক্সই রাখলাম, এরকম x⁴n রাখলাম এরকম। ঠিক আছে, অ্যান্ড সি, তাহলে এটা কি করবে? এটা বাইরে বার করে দেবে, সিটা বাইরে বেরিয়ে গেল, অ্যান্ড ডিফারেন্সিয়েশন শুধু কার হবে? x⁴n বাই ডিএক্স, মানে উপরে যে ফর্মুলাটা ছিল ঠিক সেরকম, আগের মতো ফর্মুলায় ফিরে আসবে, সিটাকে বাইরে বার করে দেবে, কনস্ট্যান্টটাকে বাইরে। তাহলে আমি যদি এখানটায় তোমাকে বলে যে dy/dx বার করো, তাহলে কি করবে? যে ডি, y এর জায়গায় 3x⁵ বাই, এখানটায় dx বসালাম। তাহলে দেখো, থ্রিটা যেহেতু কনস্ট্যান্ট, ওইটা বাইরে বেরিয়ে যাবে, থ্রিটা বাইরে বেরিয়ে গেল, অ্যান্ড ডিফারেন্সিয়েশন x⁵ বাই ডিএক্স। এবার তুমি এটাকে একবারে লিখতে পারো। দেখো, একটু আগে এগুলো আমরা পড়ে এসেছি, এক্স এর পাওয়ার 5 যখন থাকবে তখন আমরা কি করি? পাঁচটা এখানে মাল্টিপ্লাই ফর্মে, এক্স এর জায়গায় এক্স, আর এখানে 5 - 1, তার মানে দেখো 3 × 5 = 15, আর এখানটায় x⁴ ক্লিয়ার? তাহলে dy/dx কি পেলাম? dy/dx 15 x⁴। ওকে, আচ্ছা, এই তিনটে টাইপ আমরা আজকে দেখলাম, আর নেক্সট টাইপ গুলো নেক্সট ক্লাসে আমরা দেখবো। ওকে।